নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, চা বানালেন, মোবাইলটা খুললেন এবং দেখলেন দিল্লির যন্তর মন্তরে হাজারো হাজারো মানুষ রাস্তায় নেমেছে। তাদের হাতে ব্যানার, মুখে স্লোগান, আর তার দলের নাম হলো ককরোচ জনতা পার্টি। আপনি প্রথমে হয়তো হাসলেন, ভাবলেন এটা কোনো মিম পার্টি নাকি সত্যিকারের কোনো রাজনৈতিক দল। কিন্তু একটু পরেই দেখলেন ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রধান শিরোনাম, হিন্দুস্তান টাইম, দা হিন্দু, ইন্ডিয়া টুডে সব জায়গাতেই ককরোচ জনতা পার্টির আন্দোলন দেখাচ্ছে। এবার আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরছে, এই ককরোচ জনতা পার্টিটা আসলে ঠিক কি? এটা কি সত্যি জেনজিদের পুঞ্জীভূত ক্রোধের বিস্ফোরণ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো অদৃশ্য হাত, কোনো ডিপ স্টেটের সুচিন্তিত পরিকল্পনা? আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এই প্রশ্নেরই উত্তর খুঁজবো। কিন্তু শুধু উত্তর নয় বন্ধুরা, আমরা বুঝবো জিওপলিটিক্সের সেই ভাষা যে ভাষায় রাষ্ট্রগুলো কথা বলে। আমরা বুঝবো ডিপ স্টেট মানে আসলে কি। আমরা বুঝবো কিভাবে একটি সাধারণ মনে হওয়া আন্দোলন আসলে হতে পারে একটি বিশাল আন্তর্জাতিক দাবার চালের একটা ছোট্ট ঘাঁটি। চলুন তাহলে ভিডিওটা শুরুই করা যাক, এবং অনুরোধ থাকলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ সব শেষে আমি এমন একটা কথা বলবো যেটা আপনার চিন্তার জগৎটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। ককরোচ জনতা পার্টি এই নামটা শুনলেই প্রথমে মাথায় আসে একটাই প্রশ্ন, কেউ কি আসলে নিজেদের তেলেপোকা বলে ডাকতে পারে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ডাকতে পারে, এবং এই নামকরণের পেছনে একটা অদ্ভুত কিন্তু শক্তিশালী মনোবিজ্ঞান কাজ করে। ইতিহাসে বহুবার দেখা গেছে, যখন কোনো ক্ষমতাশালী গোষ্ঠী দুর্বলদের কোনো নেতিবাচক নামে ডেকে অপমান করার চেষ্টা করে, তখন সেই দুর্বল মানুষগুলো কখনো কখনো সেই নামটাকেই নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে নেয়। এটাকে বলে রিক্লেমিং দ্য স্লার, অর্থাৎ গালিটাকেই নিজের শক্তির অস্ত্র বানিয়ে নেওয়া। আমেরিকায় ব্ল্যাক কমিউনিটি অনেক সময় এইটাই করেছে। এলজিবিটিকিউ কমিউনিটি কুয়ের শব্দটার ক্ষেত্রে এমনটা করেছে। এমনকি ইতিহাসে বিভিন্ন বিপ্লবী আন্দোলনেও এই একই প্যাটার্ন দেখা গেছে। তো ককরোচ জনতা পার্টির নামটা যখন আপনি শুনছেন, তখন মাথায় রাখুন এটা শুধু একটা মজার নাম নয়, এটা একটা স্টেটমেন্ট, একটা ডিফেন্স, একটা বার্তা যে তুমি আমাদেরকে যাই বলো না কেন, আমরা আছি এবং আমরা থাকবো। কিন্তু এখন প্রশ্ন হলো, কে তাদের তেলেপোকা বলেছিল, কেন বলেছিল এবং কোন প্রেক্ষাপটে বলেছিল? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। ভারতের রাজনৈতিক ইতিহাসে দেখুন, বিভিন্ন সময় বিভিন্ন সরকার বা ক্ষমতাশালী গোষ্ঠী সাধারণ মানুষকে, বিশেষত যারা সিস্টেমের বিরুদ্ধে কথা বলে, তাদের নানা নামে তুচ্ছ করার চেষ্টা করেছে। আন্দোলনজীবী এই শব্দটা মনে আছে, টুকরে টুকরে গ্যাং মনে আছে এই কথাটা? এই ধরনের লেবেল তৈরি করার একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য থাকে, এবং সেই উদ্দেশ্যটা হলো আন্দোলনকারীদের দাবিগুলো থেকে জনসাধারণের দৃষ্টিকে সরিয়ে তাদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা। এটাকে বলে অ্যাড হোমিনেম অ্যাটাক, যুক্তির বিরুদ্ধে না গিয়ে ব্যক্তির বিরুদ্ধে আঘাত করা। এবং এই কৌশলটা বিশ্বের প্রায় সব দেশেই ব্যবহার হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। দিল্লির যন্তর মন্তর এই নামটা শুনলে অনেকের মাথায় আসে জ্যোতির্বিজ্ঞানের পুরনো যন্ত্রপাতি, ঐতিহাসিক স্থাপত্য। কিন্তু ভারতের রাজনৈতিক ইতিহাসে যন্তর মন্তর মানে শুধু একটা জায়গার নাম নয় বন্ধুরা, এটি একটা প্রতীক, একটা মঞ্চ, গণতান্ত্রিক প্রতিবাদের সবচেয়ে সুপরিচিত এবং ঐতিহ্যবাহী স্থান। আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনের কথা মনে আছে আপনাদের? 2011 সালে সেটাও কিন্তু যন্তর মন্তর থেকেই শুরু হয়েছিল। কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন, যন্তর মন্তর বারবার এইসব আন্দোলনের সাক্ষী হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, ককরোচ জনতা পার্টি ঠিক কেন এই জায়গাটিকে বেছে নিল? এর উত্তর বুঝতে হলে আমাদের বুঝতে হবে সিম্বলিক পলিটিক্স কাকে বলে। সিম্বলিক পলিটিক্স হলো রাজনীতির সেই দিক যেখানে আসল লড়াইটা মাঠে হয় না, হয় প্রতীকের মাধ্যমে। যখন আপনি যন্তর মন্তরে প্রতিবাদ করতে আসেন, তখন আপনি শুধু সেই জায়গায় দাঁড়াচ্ছেন না, আপনি আসলে নিজেকে একটা দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যের সাথে যুক্ত করছেন। আপনি বলছেন আমাদের দাবিও সেই দাবিগুলোর মতোই ন্যায্য যেগুলো এই মাটিতে আগে উঠেছিল। এটা একটা অত্যন্ত চতুর রাজনৈতিক কৌশল। এখন মিডিয়া কভারেজের প্রসঙ্গে আসি। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, দা হিন্দু, ইন্ডিয়া টুডে, এই সবগুলো মিডিয়া হাউস একসাথে একটি ঘটনার কভার করলে সেটা আর সাধারণ ঘটনা থাকে না। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, মিডিয়া কি আন্দোলনকে বড় করে, নাকি আন্দোলন মিডিয়াকে আকৃষ্ট করে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর কিন্তু একেবারেই সহজ নয়। মিডিয়া থিওরিতে একটা ধারণা আছে এজেন্ডা সেটিং। এজেন্ডা সেটিং মানে হলো মিডিয়া সরাসরি বলে না যে আপনি এটা ভাবুন,
বরং মিডিয়া ঠিক করে দেয় যে আপনি কোন বিষয়গুলো নিয়ে ভাববেন। যখন 5টি বড় বড় মিডিয়া হাউস একসাথে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে প্রধান শিরোনামে নিয়ে আসে, তখন আপনি আমি সবাই স্বাভাবিকভাবেই এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করি। কিন্তু প্রশ্নটা হলো, এই কভারেজটা কি স্বাভাবিকভাবে হয়েছে, নাকি এর পেছনে কোনো সুচিন্তিত একটা কৌশল রয়েছে? এই প্রশ্নটাকেই মাথায় রেখে এবারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসব, ডিপ স্টেট। এই শব্দ দুটো শুনলে অনেকের মাথায় আসে কনস্পিরেসি থিওরি, হলিউড সিনেমার গল্প বা হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া কোনো ফরওয়ার্ড। কিন্তু না বন্ধুরা, ডিপ স্টেট একটি অত্যন্ত বাস্তব এবং একাডেমিকভাবে স্বীকৃত ধারণা। তো ডিপ স্টেট আসলে ঠিক কি? সহজ ভাষায় বলতে গেলে ডিপ স্টেট হলো এমন একটি কাঠামো যেখানে রাষ্ট্রের ভেতরে থাকা কিছু শক্তিশালী ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচিত সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে রাষ্ট্রীয় নীতিকে প্রভাবিত করে। এরা কারা হতে পারে? প্রথমত, মিলিটারি এস্টাবলিশমেন্ট। অনেক দেশে সেনাবাহিনী নির্বাচিত সরকারের চেয়ে বেশি শক্তিশালী। পাকিস্তানের উদাহরণ সবচেয়ে পরিচিত। সেখানে বলা হয় যে সরকার পাকিস্তানকে চালায় না, আইএসআই চালায়। দ্বিতীয়ত, ইন্টেলিজেন্স এজেন্সি, সিআইএ, এফবিআই, র, আইএসআই। এই সংস্থাগুলোর ক্ষমতা ঠিক কতটা? এরা কতটা স্বায়ত্তশাসিত? এরা কি সত্যিই সরকারের নির্দেশে কাজ করে, নাকি নিজেদের একটা এজেন্ডা আছে? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, কর্পোরেট ইন্টারেস্ট। বড় বড় কর্পোরেশন, অস্ত্র ব্যবসায়ী, তেল কোম্পানি, এরা রাষ্ট্রীয় নীতিকে কতটা প্রভাবিত করে? এইসেনহাওয়ার বিদেশি ভাষণে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিপদ সম্পর্কে সতর্ক করে গেছিলেন এবং তিনি নিজেই একজন সর্বোচ্চ মার্কিন সেনাকর্তা ছিলেন, পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। চতুর্থত, মিডিয়া মুগালস এবং থিঙ্ক ট্যাঙ্ক, যারা তথ্যের প্রবাহ নিয়ন্ত্রণ করে, যারা বুদ্ধিবৃত্তিক আলোচনার এজেন্ডা নির্ধারণ করে। পঞ্চমত, এবং এটাই সবচেয়ে আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ, ইন্টারন্যাশনাল ফিনান্সার এবং ফিলোজফিস্ট। এখানে জর্জ সোরেসের নামটা কিন্তু এসে যায়। জর্জ সোরেস হাঙ্গেরিয়ান আমেরিকান বিলিয়নার, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে বলেন ফিলোজফিস্ট, মানব সেবক, কিন্তু বিশ্বের বহু সরকার তাকে দেখে সম্পূর্ণ ভিন্নভাবে। হাঙ্গেরি তাকে দেশ থেকে কার্যত বের করে দিয়েছে। রাশিয়া তার সংস্থাকে আনস্টেবল অর্গানাইজেশন বলে আখ্যা দিয়েছে। ভারতেও তার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে তিনি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন। এবং বন্ধুরা, সোরাস একাই পুরো গল্প না, এবং এই ডিপ স্টেটের সবচেয়ে ভয়ানক দিক, এর কোনো একক মুখ নেই। সোরাস একটি দৃশ্যমান মুখপাত্র মাত্র, কিন্তু তার পেছনে, তার পাশে, তার ওপরে আরো অনেক শক্তি আছে, যারা কখনো সামনেই আসে না, যারা সংবাদপত্রে আসে না, যাদের নাম উইকিপিডিয়াতেও নেই। এদের সম্পর্কে বিখ্যাত অর্থনীতিবিদ ক্যারল কুইগলি তার বিখ্যাত বই ট্র্যাজেডি অ্যান্ড হোপে বিস্তারিতভাবে লিখেছিলেন। তিনি বলেছিলেন যে বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে এমন একটি নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে যারা সরকারের বাইরে থাকে, কিন্তু সরকারের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান। এখন প্রশ্ন হলো, এই ডিপ স্টেটের সাথে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সম্পর্কটা কি? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের বুঝতে হবে কালার রেভলিউশন কি। এই টার্মটা কোথা থেকে এলো? 2000 সালের দিকে ইস্টার্ন ইউরোপ এবং ফরমার সোভিয়েত স্টেটে একের পর এক গণ আন্দোলন শুরু হয়। সার্বিয়ায় হলো বুলডোজার রেভলিউশন, জর্জিয়ায় হলো রোজ রেভলিউশন, ইউক্রেনে হলো অরেঞ্জ রেভলিউশন। এই আন্দোলনগুলো দেখতে সাধারণ গণ আন্দোলনের মতোই ছিল। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, গণতন্ত্রের দাবিও উঠিয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল এই আন্দোলনগুলিতে পশ্চিমা দেশগুলোর, বিশেষত মার্কিন সরকার এবং বিভিন্ন এনজিওর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা ছিল। ন্যাশনাল এন্ডাওমেন্ট অফ ডেমোক্রেসি অর্থাৎ এনইডি, ওপেন সোসাইটি ফাউন্ডেশন, ইউএসএআইডি, এই সংস্থাগুলো এই আন্দোলনগুলিকে ফান্ড করেছিল, ট্রেনিং দিয়েছিল, লজিস্টিক সাপোর্ট দিয়েছিল। রাশিয়া এবং চীন এই ধারণাটিকে সবচেয়ে ভালোভাবে বোঝে, কারণ তারা এর শিকার হয়েছে। তিয়ানআনমেন স্কোয়ার থেকে শুরু করে হংকং এর আন্দোলন পর্যন্ত চীনা সরকার বারবার পশ্চিমা হস্তক্ষেপের অভিযোগ উঠিয়েছে, এবং রাশিয়া তো সরাসরি ইউক্রেনের মাইদান রিভলিউশনকে একটি পশ্চিমা প্রকল্প বলে মনে করে। এখন ভারতের প্রেক্ষাপটে আসুন। ভারত একটি ক্রমবর্ধমান শক্তিশালী রাষ্ট্র, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, একটি ইমার্জিং ইকোনমির দেশ। এবং বন্ধুরা, বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণে ক্রমশ ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্বাভাবিকভাবেই বিভিন্ন বৈশ্বিক শক্তি ভারতকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করতে চায়, বা অন্তত ভারতকে তাদের বিরুদ্ধে যেতে বাধা দিতে চায়। এই লক্ষ্যে সবচেয়ে কার্যকর পদ্ধতি কি? সরাসরি যুদ্ধ? এটা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা? ভারতের আকার ও শক্তির কারণে এটাও কঠিন। তাহলে কি? ভারতের ভেতরে থেকে ভারতে অস্থিরতা তৈরি করা।
সোশ্যাল ডিভিশন উস্কে দেওয়া, ধর্মীয় বা জাতিগত সংঘাত তৈরি করা, তরুণ প্রজন্মকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানো, মিডিয়াকে ব্যবহার করে নেতিবাচক ন্যারেটিভ তৈরি করা, এটাই তথাকথিত হাইব্রিড ওয়ারফেয়ার বা ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার। এবং এই যুদ্ধের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হলো আন্দোলন। এখানে আমাদেরকে বন্ধুরা একটু থামতে হবে, কারণ এই আলোচনা করতে গিয়ে আমরা যদি শুধুই মাত্র ডিপ স্টেট এবং বিদেশি ষড়যন্ত্রের দিকে তাকাই, তাহলে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্যকে কিন্তু উপেক্ষা করব। সেই সত্যটি হলো ভারতের তরুণ প্রজন্মের কাছে সত্যিকারের অভিযোগ আছে, বাস্তব অভিযোগ, ন্যায্য অভিযোগ। আসুন সংখ্যায় কথা বলি। ভারতের বেকারত্বের হার দেখুন। সিএমআইইর তথ্য অনুযায়ী ভারতের শিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার গ্রামীণ এবং শহরে উভয় ক্ষেত্রেই উদ্বেগজনক পর্যায়ে। ইউপিএসসির কথাই ধরুন, লক্ষ লক্ষ তরুণ বছরের পর বছর পড়াশোনা করে কিন্তু সফলতার হার 1%-এরও কম। অগ্নিপথ স্কিম নিয়ে বিতর্ক মনে আছে। তরুণরা রাস্তায় নেমেছিল, ট্রেনে আগুন দিয়েছিল, কারণ তারা মনে করেছিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া নিট স্ক্যান্ডেল মনে আছে। পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, প্রশ্ন ফাঁসের অভিযোগ। বছরের পর বছর পড়া শিক্ষার্থীরা রাতারাতি জানতে পারলো তাদের স্বপ্নের পরীক্ষাটি বাতিল হয়ে গেল। এই ক্রোধটা কি কৃত্রিম? এই যন্ত্রণাটা কি বিদেশি ষড়যন্ত্র? একদমই নয় বন্ধুরা, এই ক্রোধটা রিয়েল, এই যন্ত্রণাটাও রিয়েল। এবং এখানেই ডিপ স্টেটের সবচেয়ে বড় চালাকি কৌশল। ডিপ স্টেট কখনো মিথ্যা দিয়ে কিন্তু কাজ করে না বন্ধুরা। ডিপ স্টেট সত্যিকারের সমস্যাগুলোকেই ব্যবহার করে, সত্যিকারের ক্রোধকেই চ্যানেলাইজ করে এবং সত্যিকারের মানুষগুলোকে তাদের সুবিধা মতো দিকে পরিচালিত করে। এটাকে বলে কন্ট্রোলড অপোজিশন। মানে আপনার বিরোধিতাটাকে নিয়ন্ত্রণে রাখো, তাদের রাগ উঠুক, কিন্তু সেই রাগ যেন সিস্টেমকে সত্যিকারের অর্থে চ্যালেঞ্জ না করে, বরং রাগটাকে এমন একটি দিকে নিয়ে যাও যেটা তোমার স্বার্থের জন্য উপকারী। এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই বন্ধুরা। ধরুন একটি দেশে তরুণরা সত্যি বেকারত্বের সমস্যায় ভুগছে। এই বেকারত্বের কারণ হতে পারে সরকারের নীতি, শিল্প কাঠামো, বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন, অনেক কিছুই। এখন যদি কোনো বাইরের শক্তি এই সত্যিকারের ক্রোধকে ব্যবহার করে সরকারকে অস্থির করতে চায়, তাহলে তারা কি করবে? তারা ফান্ড দেবে, কিছু এনজিওকে তারা তরুণদের অধিকারের কথা বলবে, তারা সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট ন্যারেটিভকে বুস্ট করবে, তারা কিছু মিডিয়া হাউসে বিনিয়োগ করবে এবং ধীরে ধীরে একটি সত্যিকারের সমস্যাকে একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত করবে। এবং এই প্রক্রিয়া সাধারণত তরুণরা, মানে যারা সত্যিই কষ্ট পাচ্ছে, তারা জানতেও পারবে না যে তাদের ক্রোধকে কে কিভাবে কোন উদ্দেশ্যে ব্যবহার করছে। এটা কি কাকতালীয়? বন্ধুরা, এতক্ষণ আমি অনেক বড় বড় কথা বললাম, ডিপ স্টেট, কালার রেভলিউশন, ইনফরমেশন ওয়েলফেয়ার, কিন্তু এবার একটু থেমে যাই এবং সত্যিটাই বলি। ভারতের তরুণরা কষ্টে আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় পর্যন্ত নেই। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ গ্র্যাজুয়েশন করছে, কিন্তু তাদের জন্য ভালো কাজ নেই। প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ ইউপিএসসি, এসএসসি, রেলওয়ের এক্সাম দিচ্ছে, বছরের পর দিচ্ছে, বছরের পর বছর ধরে দিচ্ছে এবং বেশিরভাগ ব্যর্থ হচ্ছে। শুধু তারা মেধাহীন বলে নয়, বরং সিটের তুলনায় প্রতিযোগীর সংখ্যা বিশাল হওয়ার জন্য। তারা কি রাখবে না? তারা কি ক্ষোভ প্রকাশ করবে না? অবশ্যই করবে। এবং এই ক্ষোভ সম্পূর্ণ স্বাভাবিক, সম্পূর্ণ মানবিক এবং সম্পূর্ণ ন্যায্য। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় সমস্যা হলো এই ন্যায্য ক্রোধকে কে ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, কোন দিকে নিয়ে যাচ্ছে। এখানেই একজন সচেতন নাগরিকের দায়িত্ব শুরু হয়। আপনি কি শুধুই রাখবেন, নাকি রাগের পাশাপাশিও বুঝবেন? আপনি কি শুধুই স্লোগান দিবেন, নাকি স্লোগানের পাশাপাশি সমাধানটাও খুঁজবেন? আপনি কি শুধুই কাউকে দোষারোপ করবেন, নাকি সত্যিকারের সমস্যাটা চিহ্নিত করে তার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে লড়াই করবেন? একটা কথা মনে রাখবেন, সবসময় ক্রোধ একটি জ্বালানি, কিন্তু জ্বালানি দিয়ে শুধু আগুন লাগানো যায় না, ইঞ্জিনও কিন্তু চালানো যায়। আপনার ক্রোধকে ইঞ্জিনের জ্বালানি বানান, শুধু আগুনে লাগাবেন না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিশ্চিত করুন যে আপনার ক্রোধটা আপনার বেদনা থেকে উঠে আসা। আপনার ক্রোধটা কোনো বিদেশি ফান্ডের সংস্থার ইনজেকশন করা ক্রোধ নয়। এখন আমি আপনাদের দিকে একটা প্রশ্ন করি, যে কোনো আন্দোলন দেখলে, চাই সেটা ককরোচ জনতা পার্টির হোক বা অন্য যে কোনো, এই প্রশ্নগুলো নিজেকে করুন। ফান্ডিং কোথা থেকে আসছে? যে কোনো আন্দোলনে টাকা লাগে, ব্যানার লাগে, মাইক লাগে, যাতায়াতের খরচ লাগে। এই টাকাগুলো কোথা থেকে আসছে? কোনো এনজিও, কোনো পলিটিক্যাল পার্টি, নাকি কোনো আন্তর্জাতিক সংস্থা? ফান্ডিং এর উৎস অনেক সময় আন্দোলনের প্রকৃত উদ্দেশ্যকে বলে দেয়। দ্বিতীয় প্রশ্ন, লিডারশিপ কে? আন্দোলনের নেতারা কারা? তাদের ব্যাকগ্রাউন্ড কি? তারা কি সত্যিই সেই সমস্যায় ভুগছে যে সমস্যার কথা বলছে, নাকি তারা প্রফেশনালি অ্যাক্টিভিস্ট? তৃতীয় প্রশ্ন, টাইমিং এখন কেন? এই বিশেষ সময়ে কেন আন্দোলন? কোনো ইলেকশন আসছে? কোনো আন্তর্জাতিক ঘটনা আছে? সরকার কোনো বড় নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে? টাইমিংও প্রায় আন্দোলনের প্রকৃত এজেন্ডা কিন্তু প্রকাশ করে দেয়।
চতুর্থ হলো ডিমান্ডটা কতটা স্পেসিফিক। সত্যিকারের গণ আন্দোলনে সাধারণত স্পেসিফিক ডিমান্ড থাকে, আমরা এই আইন বাতিল চাই, আমরা এই নিয়োগ চাই, আমরা এই দুর্নীতির তদন্ত চাই। যদি ডিমান্ড হয় খুবই অস্পষ্ট, সরকার পতন হোক বা পরিবর্তন চাই, তাহলে সেটা নিয়ে সন্দেহ করার কারণ আছে। পঞ্চম প্রশ্ন হলো মিডিয়া কতটা উৎসাহের সাথে কভার করছে। মিডিয়া যখন কোনো আন্দোলনকে অতি উৎসাহে কভার করে তখন জিজ্ঞেস করুন কেন। মিডিয়া কি নিজের কোনো স্বার্থ আছে? মিডিয়া হাউসের মালিকানা কার? এই 5টি প্রশ্ন যদি আপনি যে কোনো আন্দোলন দেখলে নিজেকে করতে পারেন, তাহলে আপনি অনেক সহজেই বুঝতে পারবেন কোনটা সত্যিকারের জন আন্দোলন আর কোনটা ইঞ্জিনিয়ার্ড ক্যাওস। ভারতে গণতন্ত্র বিশ্বের সবচেয়ে পুরনো এবং বড় গণতন্ত্রের একটি। এই গণতন্ত্র টিকে আছে বহু চ্যালেঞ্জ পার করে, দেশভাগের বিভীষিকা পার করে, ইমার্জেন্সির মতো অন্ধকার দিন পার করে, অগণিত সাম্প্রদায়িক দাঙ্গা পার করে, কারগিল, 26/11, বহু সন্ত্রাসী হামলা পার করে। কিন্তু ভারতের গণতন্ত্র প্রতিবারই উঠে দাঁড়িয়েছে। কিন্তু কেন দাঁড়িয়েছে বলুন তো? কারণ ভারতের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ব্যবসায়ী, তারা মূলত এই গণতান্ত্রিক ব্যবস্থাতেই বিশ্বাস করে। তারা সমালোচনা করে, তারা ভোট দিয়ে সরকার পরিবর্তন করে, তারা আদালতে যায়, তারা সংবাদ মাধ্যমে গিয়ে কথা বলে। এটাই তো গণতন্ত্রের শক্তি। কিন্তু এই শক্তিকে দুর্বল করার চেষ্টা করে ডিপ স্টেট। কিন্তু কিভাবে করার চেষ্টা করে? মানুষকে বোঝায় যে সিস্টেমটা পুরোটাই পচা, বোঝায় যে ভোটে কিছু হয় না, বোঝায় যে আইনেও কিছু হয় না, বোঝায় যে শুধু বিপ্লব দিয়েই পরিবর্তন আনা সম্ভব। এই ন্যারেটিভটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। কারণ একবার যদি মানুষ সত্যি বিশ্বাস করে যে সিস্টেম সম্পূর্ণ অর্থহীন, তাহলে তারা সিস্টেমের বাইরে যাওয়ার চেষ্টা করবে। এবং বন্ধুরা, সেই সিস্টেমের বাইরে যাওয়ার প্রক্রিয়াতেই অস্থিরতা, সংঘাত এবং বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়। তাই আমার বক্তব্য হলো সমালোচনা করুন। ন্যায্য সমালোচনা করার অধিকার প্রতিটি নাগরিকের আছে এবং থাকাটাও উচিত। প্রতিবাদ করুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, গণতান্ত্রিক উপায়ে আপনাদের দাবি জানান। কিন্তু একটাই সতর্কতা, নিশ্চিত করুন যে আপনার সমালোচনা এবং প্রতিবাদ আপনার নিজের, আপনার বিবেক থেকে যেন উঠে আসে, কোনো বিদেশি এজেন্ডার যেন অংশ না হতে পারে, কিন্তু কোনো ফান্ডেড ক্যাম্পেইনের অজান্তে হাতিয়ার যেন না হয়। বন্ধুরা, সবশেষে নিশ্চয়ই একটাই প্রশ্ন আপনাদের কাছে আসছে যে ককরোচ জনতা পার্টির আন্দোলন কি ডিপ স্টেটের পরিকল্পনা নাকি জেনজিদের ক্ষোভ? এর সৎ উত্তর হলো সম্ভবত দুটোই। জেনজির ক্ষোভ সত্যিকারের বাস্তব এবং ন্যায্য ক্ষোভ, এবং সেই ক্ষোভকে কে ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে, সেটা সবসময় সহজ সরল নয়। আপনার কাজ হলো ক্ষোভকে বুঝুন, কিন্তু ম্যানিপুলেশনটাকে যেন চিনুন। প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদের পেছনে থাকা অদৃশ্য হাতগুলো সম্পর্কে সচেতন থাকুন। পরিবর্তন চান, কিন্তু সেই পরিবর্তনের দিকটা নিজে ঠিক করুন, কোনো বিদেশি এজেন্ডার দ্বারা যেন ঠিক না হয়। কারণ ভারত আমার আপনার সবার, এই গণতন্ত্র আমার আপনার সবার, এই ভবিষ্যৎটাও কিন্তু আমাদের সবার, এবং এই ভবিষ্যৎকে গড়ার দায়িত্বটাও আমাদের সবার। তাই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।